সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন আহমদ সাফার রচিত নিহত নক্ষত্র উপন্যাসটির তৃতীয় পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। অতন্দ্র প্রকাশের টাকা পয়সা মুনতাসির জোগাড় করবে এরকম স্থির হলো। লেখা সংগ্রহের দায়িত্ব খালেদের। আমাদের অপর বন্ধু আরশাদকে দেওয়া হলো প্রেসের ভার। আমি ওদের সঙ্গে রইলাম অনেকটা না থাকার মতো। মনের ভেতর একটা খুঁতখুঁতুনি রয়ে গেল। কাগজ করা সে তো অনেক টাকা পয়সার ব্যাপার। মুনতাসির অত টাকা দেবে কোত্থেকে? মুখ ফুটে কিছু বলতে পারলাম না। মুনতাসিরের মতো দুঃসাহসী মানুষের সামনে টাকা পয়সার অজুহাত দেখানো যেন তাকে অপমান করা। সে দুঃসাহসকে সম্বল করেই কাজে নেমে পড়া গেল। কদিন থেকে মুনতাসিরের দেখা পাইনে। আমার ঘুম ভাঙবার আগেই দেখি সে বেরিয়ে যায় সকালবেলা। জানি না কোথায় যায়। দুপুরে ক্লাসে দেখি, তখন তাকে ভারী পরিশ্রান্ত দেখায়। কখন গিয়ে খেয়ে আসে, ফাঁকে ফাঁকে আবার বেরিয়ে যায়। ক্লাসের শেষে ইউক্যালিপটাস গাছের তলায় দাঁড়িয়ে তহুরার সঙ্গে কথা বলে না। বেচারির স্তব্ধ মুখে আধার জমেছে কালো হয়ে। রাত 9টা সাড়ে 9টার সময় হলে ফেরে। তখন তাকে ঝোড়ো কাকের মতো দেখায়। খেয়ে এসে ঘুমিয়ে পড়ে চুপচাপ, কোনো কথা বলে না। একদিন জিজ্ঞেস করে ফেললাম, মুনতাসির, আজকাল তুমি যে একেবারে রুমে থাকছো না, কি ব্যাপার? হঠাৎ এরকম পরিবর্তন? তোমরা তো অতন্দ্রের অর্থ সংগ্রহের ভারটা আমার উপর ছেড়ে দিয়েছ। টাকা তো কেউ এমনিতে দেবে না, জোগাড় করে নিতে হচ্ছে। কি করে? বললাম আমি। সকালবেলা এক প্রকাশকের প্রুফ দেখি, দুপুরবেলা বিজ্ঞাপনের জন্য এক আধটু ঘোরাঘুরি করি, সন্ধেবেলা করি একখানা টিউশনি। কোনো রকমে যদি প্রথম সংখ্যাটা বের করতে পারি, বিজ্ঞাপনের টাকা দিয়ে পরবর্তী সংখ্যাগুলো চালিয়ে নেওয়া যাবে। ক্লাস, টিউটোরিয়াল, প্রুফ দেখা, বিজ্ঞাপন সংগ্রহ, তার উপর টিউশনি। আমি চুপ করে গেলাম। মনে মনে বললাম, এত পরিশ্রম যদি হয়, লাভ কি কাগজ করে? আজকাল খালেদ আর আমাদের ছোট্ট আড্ডাটিতে আসে না। ঘুরে ঘুরে লেখা সংগ্রহ করে। এক একটি লেখা নিয়ে মুনতাসির আর খালেদ অনেকক্ষণ ধরে আলোচনা করে, তর্কাতর্কি করে। মাঝে মাঝে আরশাদও যোগ দেয়, কোনো বিশেষ লেখা ছাপবার জন্য অনুরোধ করে। মুনতাসির শান্ত সংযত কণ্ঠে বলে, না, ও লেখা আমরা ছাপাতে পারবো না। লেখাটি অন্যান্য কাগজের মান অনুসারে মন্দ হয়নি, তবু আমরা ছাপাতে পারবো না, কারণ ওতে বিশেষ একটি মনোভঙ্গি এমন বিশ্রীভাবে দাঁত বের করে রয়েছে, তা আমাদের আদর্শের পরিপন্থী। খালেদ চুপ করে থাকে, আরশাদ ভ্রুকুটি করে, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারে না। রোদে বৃষ্টিতে ঘুরে ঘুরে মুনতাসিরের গায়ের রং তামাটে হয়ে এসেছে। গাল জোড়ায় আর বিকেলের লালিমা নাচে না, আর চোখে নীলিমা কাঁপে না, কণ্ঠস্বর রিন রিন করে বাজে না। কিন্তু কথাগুলো এসেছে ধারালো হয়ে, যুক্তিসংহত। বাইরের পৃথিবী মুনতাসিরকে নিজের ছাঁচে ঢালাই করে নিচ্ছিল। খালেদ কিংবা আরশাদের কোনো অনুরোধ গ্রহণযোগ্য না হলে বুঝিয়ে দেয় যুক্তি দিয়ে। পলে এক আধটু গাঁয়গুই করলেও খালেদ চুপ করে থাকে। আজকাল মুনতাসিরের ওপর তার এক অন্ধ অনুরক্তি এসেছে। আরশাদ বাইরে থেকে কিছু না বললেও মনে মনে মুনতাসিরকে সহ্য করতে পারে না, চুপ করে রাগে ফুলতে থাকে। অনেক বন্ধু বান্ধবের লেখা ছাপাতে পারলাম না। দুজন নাম করা লেখকের লেখাও মুনতাসির অমনোনীত করল। সে যাক, অবশেষে অতন্দ্র বের হলো। কাগজখানি বিশ্ববিদ্যালয়ে একটা বোমার মতো ফাটল। মুনতাসির এই যুগের চিন্তা শূন্যতার উপর প্রবন্ধ লিখেছে। তাতে রাজনীতি, সংস্কৃতির দুর্বলতা কি কি স্পষ্টভাবেই দেখিয়েছে। কবি, সাহিত্যিক, অধ্যাপক, রাজনীতিবিদ কাউকে ছেড়ে কথা বলেনি। খালেদ সত্যি একটা ভালো গল্প লিখেছিল। আমার মতো একজন ভোঁতা কল্পনার মানুষের কলম দিয়ে আশ্চর্য একখানা কবিতা বেরিয়ে গিয়েছিল। কি শিরশির করা অনুভূতি আমি ঢেলে দিয়েছিলাম। নিজের ভেতর কি এক শক্তিশালী প্রতিবাদী সত্তার উদ্বোধন ঘটেছিল। এখনো অবাক হয়ে সেই কথাই ভাবি।
রাতারাতি বিখ্যাত হয়ে গেল মুনতাসির। ওর হকি স্টিকওয়ালাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, অতন্দ্র প্রকাশ, কাগজে প্রকাশিত তেজালো প্রবন্ধ, সবকিছু নিয়ে ক্যান্টিনে জোর আলোচনা চলতে লাগলো। কেউ বলল লোকটি পাগল, কেউ ফ্যান্টাস্টিক, কেউ কেউ বলল জিনিয়াস। যে যাই বলুক, এদিকে মুনতাসিরের চোখে ঘুম নেই। এক একজনের কাছে 10 বার গিয়েও প্রথম সংখ্যার বিজ্ঞাপনের টাকা উসুল করতে পারছে না। দ্বিতীয় সংখ্যা বের করার সময় পেরিয়ে যাচ্ছে। অমানসিক পরিশ্রম করে চলেছে মুনতাসির। এখন নাওয়া খাওয়ার সময় পাচ্ছে না। ক্লাসেও বড় একটা যায় না। প্রুফ দেখে, টিউশনি করে, আর বিজ্ঞাপনের জন্য সারা শহরময় ছুটাছুটি করে। তার মুখের দিকে চেয়ে মাঝে মাঝে অনুভব করতে চেষ্টা করি বুকের ভেতর কি আগুন জ্বলছে। বুকের আগুনই মুনতাসিরকে বিভাগী বাউলের মতো ছুটিয়ে বেড়াচ্ছে। আমাদের বিভাগীয় প্রধান 2.5 মাসের জন্যে রোমে বেড়াতে গিয়েছিলেন। রোমে 2.5 মাস নাম দিয়ে তিনি এক ভ্রমণ বৃত্তান্ত লিখেছেন। বইটি আরশাদকে দিয়েছেন অতন্দ্রে আলোচনা করার জন্যে। সে প্রথম শ্রেণী নেওয়ার আশা করে, সেজন্যে বিভাগীয় প্রধানের নানা রকম স্তুতিবর্ধক খুঁটিনাটির প্রতি অত্যন্ত সজাগ। বইটি মুনতাসিরকে দিয়ে বলল, স্যার বইটি সম্বন্ধে আলোচনা করতে বলেছেন। মুনতাসিরের মুখ কালো হয়ে গেল। মনের কোনো ভাবনা গোপন করতে পারে না, মুখে ছায়া ফেলে। আপনি করবেন না আমি আলোচনা করব? জিজ্ঞেস করল আরশাদ। আমি করব, রিজু জবাব মুনতাসিরের। দ্বিতীয় সংখ্যা বের হলো কোনো মতে। রোমে 2.5 মাসের আলোচনা দেখে আরশাদ চোখ কপালে তুলল, বিড়বিড় করে বলল, হ্যাঁ, এসব কী কাণ্ড? স্যারের বইটির এমন আলোচনা করতে হয়? এখন আমি স্যারকে কি বলবো? যত সব। মুনতাসির জবাব দিল না। আরশাদ অতন্দ্র থেকে সটকে পড়ল। বিভাগীয় প্রধানকে গিয়ে কি বুঝালো জানি না। একদিন দেখলাম মুনতাসির মুখ কালো করে ক্যান্টিনে বসে আছে। এমন গোমড়া মুখও সে সাধারণত থাকে না। কঠিন বিপদের সময়ও তার মুখে এক ধরনের দীপ্তি খেলে। ব্যাপার কি জানতে চাইলাম আমি। কি মুনতাসির, মুখে কালি মেখে বসে আছো যে? হেসে উঠতে চাইল। এক ধরনের মানুষ আছে যারা কাঁদতে পারে না বলেই হাসে। বিভাগীয় প্রধান মুনতাসিরের মাসিক স্কলারশিপ কেটে দিয়েছেন। আরও নাকি বলেছেন যদি সংযত না হয় আচার আচরণে তাহলে বিভাগেও থাকতে পারবে না নাকি। কদিন পরে দেখি মুনতাসির রুমের মধ্যে লম্বা হয়ে শুয়ে আছে, নড়নচড়ন নেই। একটা প্রচণ্ড কিছুর ধকল সইতে না পেরে ফুলে ফুলে উঠছে। সমস্ত শরীরটা যেন জোড়ায় জোড়ায় খুলে যাচ্ছে। নিজের অজ্ঞাতে বড় বড় নিঃশ্বাস নামছে নাক দিয়ে। যখন চুপচাপ থাকে সে সাধারণত কারো সঙ্গে কথা বলে না, নিজের বেদনাকে নিজেই শান্ত করে। তার ভেতরের মাথাকুটা অস্থিরতা দেখে আমি থাকতে পারলাম না, তাই জানতে চাইলুম, কি হয়েছে মুনতাসির? না, কিছু না। পাশ ফিরল তক্তপোষে। বলো, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। যা বলল তাতে আমার শিরার রক্ত চলাচল বন্ধ হয়ে যাবার উপক্রম। আরশাদ নাকি অতন্দ্রের বিল বাবদ 400 টাকা উঠিয়ে নিয়ে গেছে। মুনতাসির টাকার জন্য গেলে নাকি বলেছে অতন্দ্রের জন্যে যে শ্রম দিয়েছে তার মূল্য নিশ্চয়ই 400 টাকার চাইতে অনেক বেশি। তার পরদিন থেকে বিজ্ঞাপনের ফর্ম নিয়ে আবার নিয়মিত ঘুরে বেড়ায়, সরকারি বেসরকারি অফিসের দৌড়ে দৌড়ে। কেউ বিজ্ঞাপন দেয় না, এজেন্টদের কাছে যায়। কাগজ বিক্রি হয় না। তারা বলে সিনেমা অভিনেত্রীদের ছবি আর সিনেমার খবর না থাকলে কাগজ বিক্রি হয় না। বুকস্টলগুলোতে রংচঙে সিনেমা পত্রিকা আর জমকালো বিদেশি পত্রিকার ভিড়ের চাপে মুখ থুবড়ে পড়ে থাকে অতন্দ্র। নিউজ প্রিন্টে ছাপা 20-25 পৃষ্ঠার কাগজ, খদ্দেরের চোখ টানে না, তবু হাতে করে নিয়ে গিয়ে এখানে সেখানে কিছু কপি বিক্রি করে আসে। অল্প স্বল্প বিজ্ঞাপনের টাকা আর বিক্রয়ের যৎকিঞ্চিত অর্থে পরের সংখ্যা বের করে। কলেবর ক্ষীণ হয়ে আসে অতন্দ্রের।
মুনতাসিরকে নিয়ে আর কেউ আলোচনা করে না। এখন তার মাথার চুলে তেল পড়ে না, নিয়মিত টিফিন জোটে না, পয়সা নেই, বাসেও চড়তে পারে না, স্পঞ্জের স্যান্ডেল পরে সারা শহরে ঘুরে বেড়ায়। মাঝে মাঝে ইউক্যালিপটাস গাছের তলায় গিয়ে তহুরার সঙ্গে দেখা করে। তার ভাঙা চোয়াল এবং কোটরাগত চোখ দুটোর দিকে চেয়ে তহুরার বুকের রক্তরোদন মুখের রেখায় রেখায় জেগে ওঠে। মুনতাসিরের মুখের ঢলঢল লাবণী অরাজক যুগের সূর্য শুষে নিয়েছে। এককালের স্বপ্নীল গণ্ডদেশে এখন দুটো দৃঢ়তার তামাভো রেখা, আর চশমার নিচে ছাই চাপা আগুনের মতো দুটি চোখ ছাড়া আর কিছু নেই মুনতাসিরের। আমরা সে ভয়াবহ দিন, ভয়াবহ রাতের কথা ভুলে গেছি। ভুলে যাওয়াই আমাদের স্বভাব। অরাজক যুগ নতুন নতুন হুজুগ বয়ে আনে। আমাদের স্লোগান দেওয়ার পালা আসে, আসে প্রতিবাদ করার, প্রেমে পড়ার, রোম্যান্টিক হওয়ার মৌসুম। ইতিমধ্যে খালেদ তার দলের কর্তা ব্যক্তি হয়ে উঠেছে। প্রভুত্বের উত্তাপে আবার তার ছাতি ফুলে উঠল। বাইরে সমীহ করে, কিন্তু মনে মনে অবজ্ঞা, হয়তো ঘেন্নাও করে। অতন্দ্র নিয়ে মাথা ঘামায় না বিশেষ। চাইলে একটা লেখা দেয়, এই যা সম্পর্ক। দলের লোকদের নতুন নতুন কর্মসূচির মধ্যে নিজেকে ডুবিয়ে রাখে। এখনও অতন্দ্র বের হয়, এখনও মুনতাসির রাজনীতি সংস্কৃতির চেলাদের বিরুদ্ধে আগুন ঝরা ভাষাতে প্রতিবাদ করে। বন্ধুবান্ধবেরা হাসে, টিটকিরি দেয়, বুকের আলো তাকে পথ দেখায়। নীরবে, অতি নীরবে কঠিন কঠিন কাজগুলো করে যায় একটার পর একটা। একদিন যে গুন্ডাদের বিরুদ্ধে পাবলিক লাইব্রেরির পাশে রুখে দাঁড়িয়েছিল, তারাই এক সন্ধেবেলা 1000 ছাত্রের সামনে বেদম মার মারল তাকে। মাথাটা ফেটে গেছে, শরীরের নানা স্থানে জখম হয়েছে। রক্তাক্ত মাথাটা চেপে ধরে হলে এলো। খালেদ মিটিং করছে, সুতরাং সময় নেই। আমিও 2-1 আহাউহু করলাম। খালতো ভাইয়ের সঙ্গে দেখা করার অজুহাত দেখিয়ে বেরিয়ে পড়লাম। আসলে গিয়েছিলাম সিনেমায়। মুনতাসির গা থেকে নতুন শার্ট খুলে ব্যান্ডেজ বেঁধে দিয়েছিল খালেদকে। এখন মুনতাসিরের শরীর ঢাকবার মতো একটা শার্ট নেই। মনে মনে বললাম, এমনই হয়। হ্যাঁ, এমনই হয়। কয়েকদিন পর খুলনা থেকে এলেন মুনতাসিরের আব্বা। রুমে জিনিসপত্র ছত্রখান হয়ে পড়ে আছে। এপাশে ব্লক, ওপাশে প্রুফ, এদিক সেদিক অতন্দ্রের কপি। বুড়ো দেখলেন সব। যত দেখলেন শুনলেন তার চাইতে অনেক বেশি। অনেক আশা করতেন ছেলের ওপর। বুঝলেন সেই আশায় ছাই পড়েছে। ছেলে তার নাস্তিক হয়ে গেছে। কেউ রুমে ছিলাম না। রুমমেট মুস্তাহিদ সাহেব খুঁটিয়ে খুঁটিয়ে সব কিছু জানালেন। তিনি আর রুমে বসে থাকতে পারলেন না। তার আল্লাহ তাআলা নাস্তিক ছেলের রুম থেকে তাকে টেনে নিয়ে গেল বাইরে। গেটের মুখে মুনতাসিরের সঙ্গে দেখা। ছেলের ভাঙাচোরা শরীরখানার দিকে চেয়ে তার পিতৃত্বের তন্ত্রীতে টান পড়ল। 2 ফোঁটা অশ্রু জেগে উঠল চিকচিকিয়ে। পর মুহূর্তে ভাবলেন, এ ছেলে তার নাস্তিক হয়ে গেছে। তিনি কঠিন হয়ে গেলেন, ফিরিয়ে নিলেন মুখ। সেদিনই সন্ধ্যাবেলা মুনতাসির ট্রাঙ্ক, বইপত্তর, লেপ, তোষক সব গুছিয়ে নিয়ে বলল, চললাম জাফর। কোথায়? চমকে উঠলুম। আব্বা তো আমাকে দেখে মুখ ফিরিয়ে চলে গেলেন। আমার মধ্যে তার পরকালের বিশ্বাস মার খেয়েছে। তার ইচ্ছাকে আমি জীবনে সফল করে তুলতে পারিনি। নিজের ইচ্ছের পথেই চলেছি আমি। এরপর থেকে তিনি আমাকে খরচ দেবেন না। দিলেও আমি নেব কেন? এক মুহূর্ত থামল, বোধহয় চোখের জল সামলাবার জন্য। সে জানে কাঁদবার জন্য তার জন্ম হয়নি। কোথায় যাবে জিজ্ঞেস করলাম। একটা আস্তানা ভাড়া করেছি। কোথায়? নবাবগঞ্জ বাজারের পেছনে, একেবারে বুড়িগঙ্গার ধারে। উদাস আকাশ, অঢেল হাওয়া। আর পায়খানা, প্রস্রাব এবং মেছো হাঁটার গন্ধের কথা চেপে গেলে কেন? সেসব তো কিনে নিলাম নিজে। হাসল মুনতাসির। চলে গেল।
আমার বুকটা চুরচুর করতে লাগলো, ভেতরটা মরিচ লাগার মতো জ্বলছে। আমাদের অনার্স পরীক্ষা এলো। কোনো দিকে নজর দেবার ফুরসত পাইনি। রুম থেকে বেরোইনি 2 মাস। 3 বছরের পড়াশোনা 2 মাসে তৈরি করে নেওয়া যে কি কঠিন কাজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মানেই জানেন। পরীক্ষা শেষ হলে মনে হলো আবার নতুন করে জন্ম নিলাম। যে সার্টিফিকেটের জন্য এত তপস্যা, পদে পদে এত কষ্ট, কুইনিন মিক্সচারের মতন এত লেকচার গেলা, আপাতত তার এক অধ্যায়ের ইতি হলো। স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এখনো মুনতাসিরকে দেখি, হাতে অতন্দ্র, ঘুরে বেড়াচ্ছে, মাথার চুল রুখুসুকু, পরনের পাজামাটায় 7-5টা গেরো। মুখ দেখে মনে হয় হয়তো খাবার জোটেনি। দেখা হলে আলাপ করে, কথা বলে, এতটুকু সংকোচ কিংবা জরিমা নেই। বাইরের পোশাকটা যেন কিছু নয়, যেন ওটা তার ইচ্ছাকৃত ছদ্মবেশ। সে যেন ছদ্মবেশী রাজকুমার। চলতি সংখ্যা অতন্দ্রের সম্পাদকীয় পড়াশোনায় ছুরির মতো ধারালো করে হাসে। তহুরার সঙ্গে কথা বলতেও দেখি কোনো কোনো দিন। তাকে দেখলে আমাদের বন্ধুদের মধ্যে বেশ একটা হাসির সাড়া পড়ে যায়। কেন হাসে বলতে পারবো না। হয়তো হি হি করে হেসে আমাদের মতন অগভীর মানুষেরা এক ধরনের আত্মপ্রসাদ লাভ করে থাকি। যেমন করে শুষ্ক স্লোগান আওড়াই, ইংরেজি ডিটেকটিভ উপন্যাস পড়ি, হিন্দি ছবি দেখি, তেমনি করে আমরা হাসি। তাই বলে মুনতাসির বন্ধুহীন ছিল না। তার উজ্জ্বল হৃদয়ের উত্তাপে মানুষকে গলিয়ে আপন করে নিতে পারত। আমাদের হৃদয় ছিল না, তাই আমরা গলিনি। আমরা ছাড়াও তো মানুষ ছিল। মানুষের কাঁচা তাজা হৃদয় ছিল। সে হৃদয়ে উত্তাপ ছিল, আলো ছিল। একদিন লুঙ্গি পরা একজন লোক এসে আমাকে খবর দিল মুনতাসিরের অসুখ। লোকটির সঙ্গে যদি যাই তাহলে খুশি হবে মুনতাসির। তাকে খুশি করা কি সোজা কাজ? আমাদের লেখাপড়া, জীবনধারা, চিন্তাভাবনা কিছুই খুশি করতে পারেনি বলেই তো মুনতাসির নবাবগঞ্জের মেছোহাটার একটি থিকথিকে খোপে রাত কাটাচ্ছে, আর দিনভর বগলে অতন্দ্র নিয়ে ঢাকা শহরের পথে পথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমাকে এক নজর দেখে যদি মুনতাসির সুখী হয় তাহলে মন্দ কি? সঙ্গে সঙ্গে রওনা দিলুম। বাজারের মেছোহাটার কাছে ছোট্ট একখানা ঘর, পায়রার খোপের মতো। কেরোসিন কাঠের তক্তপোষের ওপর মুনতাসির শুয়ে আছে। 2 জন মানুষ বসে আছে শিয়রে। কাপড় চোপড়ে মনে হলো তারাও বাজারের লোক। ছোট্ট একখানা টেবিল, সেও কেরোসিন কাঠের, তাতে প্রুফ, আর ওষুধের শিশি বোতল ছড়ানো। আমাকে দেখে চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল মুনতাসিরের। বসলাম পাশে, কপালে হাত দিলাম। অল্প অল্প জ্বর আছে। কেমন আছো মুনতাসির? জ্বর কখন থেকে? ভালো এখন। জ্বর আজ 15 দিন। জ্বর হয়েছে 15 দিন, খবর দাওনি কেন? খবর দিতে চেয়েছিলাম। ও মহিলাটি বললেন, তোমাদের পরীক্ষা, তাই খবর দিয়ে বিরক্ত করতে চাইনি। ও মা, এতক্ষণ খেয়াল করিনি। ও পাশে ছোট্ট মোড়ায় বসে প্রুফ কাটছে তহুরা। হ্যাঁ, তহুরাই তো। ভালো করে তাকালাম। সেও তাকালো আমার দিকে, আদাব দিল ছোট করে। জিজ্ঞেস করলাম, কেমন আছেন? ভালো তো? ভালো আর কোথায়, দেখছেন না আপনার বন্ধুটি কেমন উড়নচণ্ডীর মতো ঘুরে অসুখ বাঁধিয়েছে। আমাকে অতন্দ্রের প্রুফ কাটতে হচ্ছে। তহুরার 2 চোখ বেয়ে গলে পড়ছে মমতার ধারা। আমি সেই মুহূর্তে মুনতাসিরকে ঈর্ষা করতে লাগলাম। মনের গভীরে একটা কালো রেখা জেগে উঠল। মুনতাসির সৌভাগ্যবান। তহুরার মতো একটি মেয়েকে সে আপনার করে পেয়েছে। হ্যাঁ, তহুরা মানুষ চিনেছে। এরকম লোককেই ভালোবাসা যায়। এক ধাতুতে গড়া ব্লকের মতো যার চরিত্র। আমার জীবনের অর্থহীনতা চোখের সামনে ভেসে উঠল। আমি আমাদের সকলের হাসির পাত্র মুনতাসিরকে হিংসা করতে লাগলাম।
মুনতাসির বলল, আমার জ্বর হওয়ায় এ মাসে অতন্ত্রটা ঠিক সময়ে বের হবে না। রাখো তোমার অতন্ত্র, আগে ভালো হও। কোথায় রাখবো জাফর? তেমন সংস্কারমুক্ত হৃদয় তো এদেশে নেই। ওদের হৃদয়ে যদি রাখতে পারতাম। শিয়রে বসা মানুষ দুজনের দিকে ইঙ্গিত করল, কিন্তু ওরা বোঝে না। এই মহিলাটি দয়া করে কিছুদিন কাজ করছেন, তাকে অশেষ ধন্যবাদ। তহুরাকে দেখিয়ে দিল, তারপর বলল, সেও কতদিন জানি নে। তহুরার মুখে একটা কালো ছায়া নেমে আবার মিলিয়ে গেল। আবার মুনতাসির বলতে শুরু করল, আদতে জানো কি জাফর, মানুষ খাঁটি ইচ্ছার ভার সইতে পারে না, তাই তারা পলায়নবাদী। একটা লক্ষ্যের পানে কামানের গোলার মতো ছুটে যেতে পারে না। জাফর, তুমি তো রবীন্দ্রসঙ্গীত গাইতে, সে গানটি গাও না। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো। হ হ, গান কন দেহি, একটু হুন্না লই। শিয়রে বসা লোক দুজন বলল, সন্ধে হয়ে আসছে, আমার চলে আসার সময় হলো। তহুরাকে জিজ্ঞেস করলুম, যাবেন? হ্যাঁ যাব, পরের ফর্মার প্রুফটা দেখে ওষুধ খাইয়ে তারপর। রাত হচ্ছে যে, বললাম আমি। সেজন্যে ভাবনা নেই, রশিদ আমাকে পৌঁছে দেবে। শিয়রে বসা দুজনের একজন বলল, বুবু, আমার বইনে রে আনবার যাওন লাগবো, মা কইছে। আওয়াল মেয়ে আপনারে দিয়ে আসবো। আচ্ছা, বলল তহুরা। সেদিন ফিরতি পথে বারবার রবীন্দ্রনাথের সে কবিতাটি মনে করতে চেষ্টা করছিলাম। ভুলে গেছি, রেশটা মনে দোল দিচ্ছে। সন্ন্যাসী হব না আমি, যদি না পাই সন্ন্যাসিনী। কিছুদিন পরে মুনতাসিরের খোঁজে গিয়ে দেখলাম ঘর বন্ধ। বাজারের লোকদের জিজ্ঞেস করলাম, তারা বলল সে থাকে না আজকাল। কোথায় থাকে বলতে পারল না। সাদা আর কালো দুটি ইঁদুরের মতো দিন রাত আয়ুর কোমল তরুটি কাটছে, অবিরাম কেটে যাচ্ছে। কত কিছু ঘটছে আমাদের চারদিকে। বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন ছাত্র ভর্তি হচ্ছে, নতুন আবেগে স্লোগান দিয়ে গলা সানিয়ে নিচ্ছে। জাতীয় আন্তর্জাতিক রাজনীতির ফ্যাক্টরিতে নতুন নতুন স্লোগান তৈরি হচ্ছে। আমরা বিদায় নিচ্ছি, ফেলে যাচ্ছি মাতৃ আদরে জড়িয়ে ধরা আনন্দ বেদনা উদ্দীপনার স্মৃতি মাখানো বিশ্ববিদ্যালয়। অনেক কিছু ভুলছি, ভুলবার বেদনায় কেঁদে কেঁদে উঠছি। পৃথিবীর কার্যকারণের কঠিন শৃঙ্খলে জড়িয়ে যাচ্ছি। তবু মাঝে মাঝে কাঁটার মতো ব্যথা দিয়ে মুনতাসিরের কথা মনে হয়। সঙ্গীতের মতো কানে বাজে তার নাম, আলেয়ার মতো জলে তার চোখের দুঃসাহস। কোনো কোনো সন্ধেবেলা একা থাকলে তার প্রিয় নক্ষত্রটির দিকে চোখ পড়ে, অমনি তার কথা মনে পড়ে যায়। মুনতাসির এখন কোথায়, কি করে? অতন্ত্র কি বের হয় না? খবর রাখি নে। এমএ পাশ করে সংবাদপত্রে চাকরি নিয়েছি। আমার খবর আসে টেলিপ্রিন্টারের তারে।